কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আর দোকানটা কাস্টমার ধরো অনেক দোকানে এমন হয় না যে খারাপ ব্যবহার করে তুমি যাও, যে দোকানি ভালো ব্যবহার করে তার কাছে যাও, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এইগুলো পুরোটাই কিন্তু ব্যবসার সঙ্গে জড়িত। ক্রিয়েটিভিটি অ্যান্ড এমপ্লয়ি এনগেজমেন্ট, তোমার সঙ্গে যারা কাজ করছে তারা যেন তোমার কাজে পুরোপুরি যুক্ত থাকে। যুক্ত থাকে মানে সে যেন সিরিয়াসলি কাজটা করে। সে বসে রইল 8 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা বসে রইল, তো তোমার তো প্রোডাকশন কত থাকবে, কাজ বা স্লো হয়ে গেল। তোমার এমপ্লয়ি এনগেজমেন্ট, তুমি ধরো 5 জন কর্মচারী নিয়ে কাজ করছো, তার মধ্যে 2 জন যদি বসে থাকে অলস হয়ে যায়, তো প্রোডাকশন নেই হবে। তুমি কেমন কর্মচারী রাখবে? তোমার বাড়িতে যে কাজের মানুষ সে যদি দেরি করে বা ছুটি নেয়, তখন তোমার খারাপ লাগে না? তোমার কাজটা তো আটকে গেল। ঠিক তাই একই রকম এমপ্লয়ি এনগেজমেন্ট। এমপ্লয়ি এনগেজমেন্ট তোমার প্রোডাকশনের সাহায্য করবে। প্রফিট জেনারেশন করতে যাচ্ছে, এমপ্লয়ি এনগেজ না, তোমার কর্মচারীরা তোমার কাজ করছে না, তোমার প্রফিট তো আসবেই না, তাই না? তো এন্টারপ্রেনিউর যে ব্যবসায়ী বা স্টার্টআপ যে করছে সে নিজে একজন লিডার, কারণ তিনি হচ্ছেন ইনোভেটর। নিজে অপরচুনিটিটা অ্যানালাইজ করেছে, এক্সপ্লয়েট করেছে বলে বিজনেসটা সে শুরু করেছে। সে যে বিজনেসই হোক, পাড়া চাওয়ালা থেকে আরম্ভ করে আদানি আম্বানি, সবারই কিন্তু একটাই চিন্তা, সবাই নিজের বিজনেসটাকে দাঁড় করে প্রফিট অর্জনের জন্যই কিন্তু নেমেছে। কেউ লস করার জন্য বা সমাজে দান করার জন্য বিজনেস করে না। যে 5,000 টাকার বিজনেস করছে সেও যেমন দিনের শেষে তার প্রফিটটা গুনে নেয়, আদানি আম্বানিরাও গুনে নেয়। ব্যবসা করতে নেমেছে মানে আমাকে প্রফিট করতে হবে, এই উদ্দেশ্যেই কিন্তু সবাই ব্যবসাটা করে। এবং প্রত্যেকে নিজের ইনোভেশন একই রকম ভাবে বিজনেস করে, বিজনেসের গ্রোথ হবে না। জিও তোমাদের ফ্রিতে দেয়নি প্রথমে ইন্টারনেট, এখন তো দেয় না কেন? অভ্যেসটা করিয়ে দিয়েছে তো, এখন তো চাইলেও ছাড়তে পারছো না, তাই না? প্রথমে তো নেট ফ্রি দিয়েছিল 1 বছর, এখন তো আর কেউ ফ্রি দেয় না, এয়ারটেলও ফ্রি দেয় না। অভ্যেসটা ধরিয়ে দিয়েছে, এখন তুমি ওরা যা দাম বলে তোমাকে দিতে হবে। অভ্যেস করিয়ে দেবে, নেসকাফি চা খাওয়ানোর অভ্যেস করিয়ে দেবে, তুমি নেসকাফি খাবে, তাই না? কোলগেট অভ্যেস করে দিলে কোলগেট মানবে, ম্যাগি অভ্যেস করে দিয়েছে ম্যাগি খাই। মানুষ অভ্যেসের দাস। এই অপরচুনিটিটা বিজনেসম্যানরা নেয়, কিন্তু ম্যাগি ছাড়া অন্য কিছু খাওয়া আরো তো আছে, রেমেন আছে, ওয়াই আছে, খাও না ম্যাগি। Innovation is the production of new products, service or process so far untried, নতুন প্রোডাক্ট, নতুন প্রসেস, নতুন ডেভেলপমেন্ট। It involves extension, it involves new use of application of an already existing product or service. নতুন যে প্রোডাক্ট তুমি আনছো, অলরেডি একটা এক্সিস্টিং প্রোডাক্টে তুমি নতুন প্রোডাক্টে যেতে পারো। আগে এই প্রেজেন্টেশন আমরা দিয়েছি ট্রান্সপারেন্ট শিটে। আগে কিন্তু ট্রান্সপারেন্ট শিট পাওয়া যেত A4 সাইজ, তাতে লিখতে হতো বা তাকে প্রিন্ট করে সেখান থেকে এক একটা করে স্লাইড বানিয়ে ওভারহেড প্রজেক্টর দিয়ে প্রিন্ট করে দেখাতে হতো। এখন দেখো ল্যাপটপের মাধ্যমে, এখন এরও মডিফাইড ভার্সন বেরিয়েছে আইওটি সিস্টেম দিয়ে, আর তার লাগিয়ে করতে হয় না, ডাইরেক্টলি কম্পিউটার থেকে আইওটি সিস্টেম দিয়ে অটোমেটিক্যালি এখানে প্রজেক্ট করা যায়। বা মোবাইলে যদি থাকে, মোবাইলটাকে কানেক্ট করে দেবো ওয়াইফাই দিয়ে, ওখান থেকে প্রজেক্ট করা যায়। এটা ইনোভেশন, এটা নতুন জিনিস। আমি
আমি বাড়িতে বসে এখন অপারেট করতে পারবো। এখন যে রোবোটিক সার্জারি হচ্ছে, সে সার্জন হয়তো উপস্থিতি নেই হসপিটাল, সে তো আমেরিকায় বসে আছে, ওখান থেকে অপারেট করছে। এটা ইনোভেশন, ঠিক আছে? নতুন টেকনোলজি এত এসে গেছে এখন, যেমন ধরো এখন 5G চলে এসেছে, এরপর 6G আসছে, আরো ফাস্ট। রোবোটিক টেকনোলজি চলে এসেছে, আরো ফাস্ট, আরো অ্যাকিউরেট। মানুষের কাছে যেটা এরার হয়, হিউম্যান এরার, রোবোটিক সার্জারিতে সেই এরারটাকেও এলিমিনেট করে দিয়েছে। প্লাস তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করেছে। তো হিউম্যান ইন্টারভেনশন একবারে নেই। এখন যে কারখানাগুলো তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0-তে, ওখানে মানুষই নেই। অ্যামাজনের যে ওয়্যারহাউস আছে নেভাডাতে, একটা মানুষ কাজ করে না সেখানে। বিশাল সব প্যাকিং হচ্ছে, পার্সেল হয়ে বেরিয়ে যাচ্ছে, পুরোটা কম্পিউটার এবং রোবট, পুরোটা। ইউটিউবে কোনদিন চালিয়ে দেখে না, ফুল কম্পিউটারে, ফুল অটোমেটেড। আগামী দিনে এরকম কোম্পানি আসছে যেখানে অপারেট করতে, কোম্পানিতে চালাতে, প্রোডাকশন কোনো মানুষের দরকার নেই, ঠিক আছে? তো সেটাই ইনোভেশন, দ্যাট ইজ ইনোভেশন, নিউ ইনোভেশন। মানুষকে কোথায় লাগবে? মানুষকে বলছে এখন রেগুলার কাজে মানুষের আর প্রয়োজন নেই, ডে টু ডে কাজ করার জন্য মানুষের দরকার। রোবট কম্পিউটার করে মানুষকে কাজে রাখতে, এইখানে মানুষের কাজ। ডে টু ডে অপারেটর আর লাগবে না ইন্ডাস্ট্রি। 5-7 বছর পর অপারেটর লেস ইন্ডাস্ট্রি, কোনো অপারেটর লাগবে। অলরেডি সেদিকেই চলে গেছে, ইন্ডাস্ট্রিগুলো সেদিকে চলে গেছে। তোমাদের যদি এই জায়গাটা না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। হাউ টু ইনোভেট? ইনোভেট কি করে করি? যে আমরা যে মিস্টেক গুলো করি, আমরা যে ভুলগুলো করি, সেগুলোকে রিকভার করে বা সেইগুলোকে এলিমিনেট করে আমি ইনোভেট করতে পারি। বা এক্সিস্টিং যে প্রবলেমগুলো আছে সেইগুলোকে এলিমিনেট করার জন্য আমি ইনোভেট করতে পারি। বা নেচারে যে প্রকৃতির মধ্যে যে সলিউশনগুলো আছে সেগুলোকে আমি মানুষের কাজে লাগিয়ে নতুন কিছু ইনোভেট করতে পারি। বিভিন্ন টেকনোলজি কম্বিনেশনে আমি ইনোভেট করতে পারি। এখন অনেক টেকনোলজি চলে এসেছে। এখনকার দিনে একটা কোম্পানি খোলাটা কোনো প্রবলেমই না, এত হাই টেকনোলজি চলে এসেছে। কিন্তু কি করবে? সব রকম মেশিন তোমার কাছে উপস্থিত, রোবোটিক চালিত মেশিন, ইন্টারনেট, সব কিছু, হাই স্পিড কম্পিউটার, সব আছে। টেকনোলজি এখন একদম হাই লেভেলে আছে। প্রবলেম হচ্ছে তুমি কিটা তৈরি করতে চাই এবং কত কম দামে, কত কম সময়, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। এইটা একমাত্র, আর কোনো চ্যালেঞ্জ। কি তৈরি করতে চাইছো, কত কম সময়ে, কত কম দাম। এখনকার দিনে এইটা একমাত্র দেশ যেটা করে বেড়াচ্ছে পুরো বিশ্বে, সেটা হচ্ছে চায়না। ঠিক আছে? চায়না স্টিল থেকে আরম্ভ করে গণেশের মূর্তি অব্দি সাপ্লাই, কম দাম। ঠিক আছে? কারণ তারা টেকনোলজি ব্যবহার করছে এবং তারা প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করছে। হিন্দুস্তান কপার লিমিটেড আরসিলাতে, আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তাদের যে ওয়েস্ট মেটেরিয়াল, কপার তৈরি করার পর যে ওয়েস্ট মেটেরিয়ালটা, সেটা চায়নার একটা কোম্পানি নিয়ে যায়। ওই ওয়েস্ট মেটেরিয়াল থেকে কপারটাকে এক্সট্রাক্ট করে
ইন্ডিয়ান কপার লিমিটেডের চেয়ে বেশি পিওর কপার ওর চেয়ে কম দামে ইন্ডিয়াকে সাপ্লাই। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে আমার ওয়েস্ট মেটেরিয়ালটা নিয়ে গেল, আমার থেকে বেটার কোয়ালিটি কপার আমার চেয়ে কম দামে মার্কেট ছাড়। এটা হচ্ছে টেকনোলজি, ও সেই জায়গায় চলে গেল। কে ইনোভেট করতে পারবে? সবাই। এডুকেটেড ইন্ডিভিজুয়াল, হায়ার ইন সোসাইটাল স্ট্যান্ডিং, less dogmatic, well equipped to deal with abstraction, more respected, সবাই ইনোভেট করতে পারে, কারোর মধ্যে একটু ইচ্ছে থাকলে ইনোভেট করতে পারে। এরকম কোনো বাদ বিচার নেই যে ও পারবে আমি পারবো। সমাজের যে কোনো লোক ইনোভেট করতে পারে, বাদ বিচারহীন। ইচ্ছে থাকলে এবং তোমার যদি সদিচ্ছা থাকে তবেই হবে। ওকে, থ্যাংক ইউ। হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, গোল্ডেন ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আমরা খুব থ্যাঙ্কফুল তিনি আমাদের কাছে এসেছেন এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আর এত ভালো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য স্যার রিয়েলি থ্যাংক ইউ। ঠিক আছে ঝাল লাগছে মানে কি আগুনের মতো, বলেন না আগুনের মতো ঝাল, মানে কম্পেয়ার করছি তার সঙ্গে। ঠান্ডাটাকে কার সঙ্গে কম্পেয়ার করছি? বরফের মতো, বরফের মতন ঠান্ডা। তার মানে কি এগুলো একটা উপমা দিচ্ছি আমরা। যখনই নতুন কোনো চিন্তা ভাবনা আসছে, নতুন কোনো প্রোডাক্ট বা প্রসেস বা নতুন কোনো আইডিয়া ডেভেলপ করছি, সেখানে আমরা এরকম উপমা দিয়ে আমরা বলতে পারি। এটাই হচ্ছে সাইনেটিক। এই কথাটার নামই হচ্ছে সাইনেটিক, যেখানে আমরা উপমা দিয়ে কথাটা বলি। উচ্চতা কিন্তু পাহাড়ের সঙ্গে, পাহাড়ের মতো এই জিনিসগুলো আলোচনার মধ্যে থাকে। আমার পার্সোনাল অ্যানালজি যেটা বললাম, পার্সোনাল অ্যানালজি মানে আমি যেটা চিন্তা ভাবনা করছি বা আমি যেটা মনে করছি সেটাকে আমি উপমা দিয়ে বোঝাচ্ছি, সেটা আমি যেটা ফিল করছি, যেটা আমি দেখছি। এবার ধরো ফ্যান্টাসি অ্যানালজি, যেটা হচ্ছে অন্য মানুষের একটা চিন্তা ভাবনাকে আমি রিয়েল ফর্মে সেটাকে আমি বলার চেষ্টা করছি, ফ্যান্টাসি। আর সিম্বলিক অ্যানালজি হচ্ছে এটা একটা কোনো ফ্রেজ বা একটা কোনো প্যারাডক্সিয়াল স্টেটমেন্ট আমি যদি সেখানে দিয়ে রাখি। ভ্যালু অ্যানালিসিস, আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম তার ভ্যালু কতটা, মার্কেটে তার ভ্যালু কত। তার মানে এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে এটা হিউম্যানের কাছে কতটা ভ্যালুয়েবল। আলটিমেটলি মানুষ তো এটাকে ব্যবহার করে, মানুষের কাছে এটা কতটা গ্রহণযোগ্য। ঠিক আছে, তার মানে ভ্যালুটা কত, তার মানে এটা কত টাকা খরচা করবে। আমি যদি এটার দাম 5,000 টাকা করে তাহলে তো কিনবে না। তার মানে আমাকে মানুষের কাছে জিনিসটাকে পৌঁছতে গেলে তার ক্রয় ক্ষমতা অনুযায়ী আমাকে জিনিসটাকে তৈরি করতে হবে এবং তার যাতে জিনিসটা ব্যবহারে লাগে, কাজে লাগে, সেইভাবে জিনিসটাকে তৈরি করতে হবে। তার মানে ভ্যালু অ্যানালাইসিস করতে গেলে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি প্রোডাক্টটা যে মানুষের কাছে পৌঁছে দেবো, তার কাছে সেটা গ্রহণযোগ্য কতটা করলে, মানে কি দাম করলে তার কাছে সেটা গ্রহণযোগ্য হবে এবং সেটা ব্যবহার করে সে উপকৃত হবে না। এই দুটো জিনিস, একটা হচ্ছে সে উপকৃত হবে কিনা এবং তার কাছে গ্রহণযোগ্য করতে গেলে এটাকে কতটা দামে বিক্রি করতে হবে, এটা হচ্ছে ভ্যালু অ্যানালাইসিস।
এইটা যে কোনো নতুন প্রোডাক্ট তৈরি করে আমি যখন কমার্শিয়ালাইজ করতে যাবো এটা কাজে লাগে। তারপরে প্রফিট, প্রথম থেকেই আমি প্রফিট এক্সপেক্ট করবো না। একটা যখন নতুন প্রোডাক্ট লঞ্চ করছি প্রথমেই কিন্তু প্রফিট আসবে, কারণ তোমার প্রথমের দিকে প্রাথমিক কিছু খরচা আছে, সেই খরচাটাকে তোমাকে তো আগে পূরণ করতে হবে, তারপরে তো প্রফিট আসবে। প্রথম দিন থেকেই প্রফিট আছে, এটা হয়তো 5 বছর 7 বছর চলার পরে তখন তুমি প্রফিট দেখতে পাবে। মিনিমাম 5 থেকে 7 বছর তোমাকে সময়টা দিতে হবে বিজনেসটাকে বাড়ার জন্য। যেমন একটা গাছ, আম গাছ 6 ফুট 8 ফুটের উপর উঠলে তবেই কিন্তু ফলন হয়। 6 ফুট 8 ফুট উপরে উঠতে গেলে তাকে তো মিনিমাম 5 থেকে 7 বছর লাগে। আম গাছ উঠলেই তো সেখানে আম বেরোয় না, বাট ডাব গাছ উঠতে গেলে তো ডাব বেরোবে না, তাকে তো দিতে হবে 5-7 বছর। ব্যবসাও তাই, যে কোনো ব্যবসা তুমি শুরু করতে গেলে 5 থেকে 7 বছর তোমাকে মিনিমাম তার পেছনে ব্যয় করতে হবে, তারপরে প্রফিট দেবে, তাও খুব ধীরে ধীরে সীমিত। প্রথমে হচ্ছে আমাকে রেভিনিউটা জেনারেট করতে হবে। রেভিনিউ মানে হচ্ছে পয়সা, যে কোনো বিজনেসের মূল ধর্ম হচ্ছে পয়সা। তোমাকে পয়সা আগে ইনভেস্ট করতে হবে, পয়সা ইনভেস্ট করে তারপর তোমার যে প্রসেসের এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। এফিসিয়েন্সি কি করে বাড়াবো? এফিসিয়েন্সি, যে কোনো ব্যবসার এফিসিয়েন্সি বাড়ানোর নিয়ম হচ্ছে তোমাকে বাজে খরচা কমাতে হবে। তার মানে ওয়েস্ট করা যাবে, বাজে খরচা আমাকে বন্ধ করতে হবে। তাহলে তোমার যে জিনিসটার উপর যে র মেটেরিয়ালটা আমি নিয়ে এলাম সেটা যদি অর্ধেক আমার নষ্ট হয়ে যায় তাহলে তোমার খরচা বেড়ে যাবে। বা যে সময়ের মধ্যে আমাকে প্রোডাক্টটা তৈরি করার কথা তার চেয়ে যদি বেশি সময় ব্যয় হয়ে যায়, এক হচ্ছে ওয়ার্কাররা এক্সট্রা টাইমের জন্য এক্সট্রা টাকা চাইছে, প্লাস তুমি যেখানে কমিট করেছো যে ধরো আমি 48 ঘন্টা পরে ডেলিভারি করবো কাস্টমার, সে তোমার জন্য তো ওয়েট করে থাকবে না, অন্য কারো কাছ থেকে নিয়ে নেবে। এটা হচ্ছে এফিসিয়েন্সি। তোমাকে সময় এবং বাজেট খরচাটাকে কমাতে হবে, তবেই তোমার প্রসেসের এফিসিয়েন্সি বাড়বে, তবে তুমি কাস্টমারের কাছে প্রোডাক্ট বেচতে পারবে। এনহ্যান্সেস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে তুমি তো একা নও, এই যে পেট বটলটা বিক্রি করছে বিসলারি, এটা একা বিক্রি করছে না, তাহলে আমি বিসলারি জল কিনছি কেন? আমি একা কিনারও তো কিনতে পারি, আরো তো অনেক জল আছে, তাহলে আমি বিসলারি জলটা কিনবো কেন? ওই কেনর প্রশ্ন হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন দেখো ওপেন মার্কেট, তুমি না দিলে অন্য কেউ দেবে। তোমার ধরো একটা ওষুধ দোকানের কাছে একটা এমার্জেন্সি ওষুধ কিনবে, দোকানি বলো কালকে আসুন দাদা, কালকে দেবো, দাঁড়িয়ে থাকবে, অন্য দোকানে চলে যাও না, দ্বিতীয় দিন ওই দোকানে যাবে কিনা তুমি ভাবো না। থেকে আমাদের যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা তৈরি করতে পারি, কাগজ কেটে হোক বা আমাদের কোনো যন্ত্রাংশ জুড়ে হোক বা আমাদের আশেপাশের কোনো প্রকৃতির মধ্য থেকে কোনো জিনিসকে আমরা যদি সেটাকে তৈরি করতে পারি, সেটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর এবং সমাজের কল্যাণে উপকারে লাগবে। ম্যানেজমেন্ট, এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় এই ক্রিয়েটিভিটিটা। ম্যানেজমেন্ট সেটা হার্টবিটটাকে রেগুলার মনিটর করতে চাইছি, এটা কিনা আগেকার দিনে আমাকে একটা মেডিকেল অফিসে গিয়ে বা কোথাও নার্সিং হোমে গিয়ে আমাকে প্রেশার মাপতে হতো, আমার হার্টবিট মাপার যন্ত্রকে মাপতে হতো। তুমি কিন্তু এখন তোমার ঘড়িতেই সেই ব্যবস্থাটা পেয়ে যাচ্ছে। তার মানে আমার প্রয়োজনীয়তার সাথে সাথে কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে। Creativity can be described as the discovery of something novel but also useful, relevant, economical and valuable. আগে মাস্ক পরার কোনো প্রয়োজনীয়তা ছিল না, করোনা কিন্তু আমাদের সেই ধারণাটাকে পাল্টে দিয়েছে। মাস্ক আগে যারা ডাক্তার, যারা ওটিতে কাজ করতো তারাই একমাত্র করতো, যারা মেডিকেল প্রফেশনাল ছিল। কিন্তু এই করোনাটা আমাদের বলে দিল যে সাধারণ মানুষও সেটা ব্যবহার করতে পারে।
এবং ওই সময় জানতে পারলাম বিভিন্ন ধরনের মাস্ক হয় যেটা কিনা বিভিন্ন মাইক্রনের ধুলাকণাকে আটকাতে পারে। এটা তাহলে জানতাম না। তাহলে পরিস্থিতি এমন একটা পরিবেশ তৈরি করলো যাতে মানুষকে নতুন ভাবনার দিকে উদ্বুদ্ধ করলো, মানুষকে নতুনভাবে চিন্তা করতে জানালো। আমাদের প্রয়োজনীয়তার সাথে সাথে আমরা কিন্তু নতুন আবিষ্কারের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। বাস্তবে যেটা নেই, বাস্তবে যে অসুবিধাটা হচ্ছে সেটাকে সীমিত করার জন্য আমি যদি নতুন কিছু করি, এটা মানুষের কল্যাণে লাগে এবং মানুষের কল্যাণে লাগার মানে হচ্ছে সেটা বিক্রি হবে, তার মানে কি আমার ইকোনমিক গ্রোথটা হবে এবং সেটা মূল্যবান, তাই তো? ক্রিয়েটিভিটি কত রকমের হতে পারে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি হতে পারে। প্রাইমারি ক্রিয়েটিভিটি, স্পন্টেনিয়াস ক্রিয়েশন, মানে হঠাৎ করে আমার মাথায় কিছু ভাবনা এলো, আমি একটা কিছু বানালাম। অনেক সময় হয় না, কাগজের উপর তোমরা একটা কবিতা লিখে ফেলবে, একটা ছবি এঁকে ফেলবে। অনেকে কেউ যদি হয়তো গান বাজনার দিকে আছে, অনেকে হয়তো বাঁশিতে কোনো একটা সুর তুলে ফেলবে, এগুলো ক্রিয়েটিভিটি। অনেকে ছোট ছোট জিনিস দিয়ে বানায়, খেলনা বানাতে পারে, কোনো কাজের জিনিস বানাতে পারে। স্পন্টেনিয়াস, হঠাৎ করে ভাবনা থেকে আমি একটা কিছু তৈরি করলাম, প্রাইমারি ক্রিয়েটিভিটি। সেকেন্ডারি ক্রিয়েটিভিটি মানে আরো কিছু স্কিল অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো, আগে আমাদের অনেক বড় বড় ডেস্কটপ থাকতো, এখন কিন্তু অনেক ছোট কম্পিউটার চলে এসেছে, স্ক্রিন টাচ চলে এসেছে। তার মানে কি আমাকে সেখানে আমার স্কিলটা অ্যাপ্লাই করতে হবে, টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে। আগে যে মোবাইল ফোন আমরা ইউজ করতাম সেখানে কিন্তু স্ক্রিন টাচের সিস্টেম ছিল না। পুরোনো নোকিয়া ফোনগুলো চিন্তা করতে খালি ফোন করা যেত, কথা বলা যেত। এই মোবাইল ফোনেরও আগে একটা ছিল কি, পেজার, দেখেছো কিনা জানি না, যারা পুরোনো স্যারেরা আছেন তারা হয়তো দেখে থাকতে পারে। পেজারে একটা সেন্টেন্স, একটা লাইন লেখা যেত, যেটা আমরা মেসেজ করি, সেই মেসেজ কিন্তু খালি করা যেত, কথা বলা যেত। পেজার এখন নেই, এখন মোবাইল। পুরোনো মোবাইল যেটা ছিল খালি ফোন করা যেত আর টেক্সট করা যেত, এখন সবকিছু করা যেত। টেকনিক্যাল ক্রিয়েটিভিটি, তার মানে আমি এফিসিয়েন্সি বাড়াচ্ছি কোনো জিনিসে। ফোন ডেভেলপ হয়েছে, এফিসিয়েন্সি বেড়েছে। পেন আগে বল পেন ছিল লিঙ্কের আর রেনল্ডসের ছিল, এখন কত রকমের পেন বেরিয়ে গেছে, তাই তো? তুমি যেটা মানে যে দিকে তুমি তাকাবে সেদিকেই কিন্তু ইমপ্রুভ করে গেছে। গাড়ি, বাইক, এখন দেখবে প্লাস্টিকের বটলের চেয়ে এখন দেখবে পেট বটল ব্যবহার করা। তারপর কাগজের প্যাকেটে এখন কোল্ড ড্রিঙ্ক বা ড্রিঙ্কস আসছে, তাই তো? এইটা কিন্তু টেকনিক্যাল ক্রিয়েটিভিটি। টেকনোলজির মাধ্যমে যদি আমি কিছু তৈরি করে থাকি। তারপর ইনভেন্টিভ ক্রিয়েটিভিটি, কোনো দু তিনটে জিনিসকে কম্বাইন করে আমি নতুন কিছু তৈরি করছি। দু তিনটে জিনিসকে কম্বাইন করে মানে, যেমন ধরো আগে তোমার পেট্রোল বা ডিজেলের গাড়ি চলতো, এখন কিসে চলছে? অনেক গাড়ি দেখবে ব্যাটারিতে চলছে, তাই না? তার মানে ওখানে তোমার একটা ইলেকট্রিক্যাল পাওয়ার লাগছে আর বাকি মেকানিক্যাল যন্ত্রাংশ দিয়ে গাড়িটা চলছে। এই টোটো দেখছো, তাই তো? এবার ধরো এই যে ব্যাটারি চার্জিংটা, সেটা আমি ইলেকট্রিকও করতে পারি, সোলার দিয়েও করতে পারি। অনেক গাড়িতে দেখবে ছাদে সোলার প্যানেল লাগানো আছে, যে চার্জিংটা সোলার প্যানেল দিয়ে করা যায়। তো কম্বিনেশন অফ নিউ ইনগ্রিডিয়েন্ট, দু তিনটে জিনিসের সংমিশ্রণে আমি একটা নতুন কিছু তৈরি করছি। ইলেকট্রিক ভেহিকল ওয়ান অফ দ্য মেজর ডিসকভারি, যেটা নতুন
এখন তৈরি হয়েছে টিভি। Innovative creativity, it involves reaching the application of more basic ideas such as the management application of principle of psychology to develop much more effective system for motivating staff. আমাদের যারা কাজ করে, ধরো তোমরা কদিন পরে হয়তো ইন্ডাস্ট্রিতে যাবে, তো এই ওয়ার্কফোর্সকে মোটিভেট করতে, ওয়ার্কফোর্সকে উদ্বুদ্ধ করতে, ওয়ার্কফোর্সকে কাজে লাগাতে ম্যানেজমেন্ট কি প্রিন্সিপাল ফলো করছে, কি ফিলোসফি ফলো করছে। যেমন ধরো এই টাটা কোম্পানি তাদের কর্মীদের স্বাস্থ্যের জন্য তারা পুরোপুরি বীমা চালু করেছে, তোমরা ফ্রিতে ট্রিটমেন্ট করো। কোম্পানিতে ঢোকার সময় তোমাদের মেডিকেল চেক আপ করিয়ে দেবে কোম্পানি। প্রত্যেক বছর তুমি এবং তোমার পরিবারের যারা তোমার উপর ডিপেন্ডেন্ট তাদের মেডিকেলের খরচাটা কোম্পানি, যাতে কিনা তারা মনে করছে আমি যদি এই সুবিধাটুকু কোম্পানির তরফ থেকে আমার কর্মচারীদের দিই তাহলে কর্মচারীরা 100% ডেডিকেটেড থাকবে। হ্যাঁ এসছি, আমি ওপরে একটু কাজে আছি, কেন বলতো? তোমাদের মনে আছে বম্বেতে যখন তাজ হোটেলে একটা ঘটনা ঘটে, যেখানে উগ্রপন্থীরা এসে গুলি চালিয়েছিল। ওই তাজে 150 জন কর্মচারী ছিল যারা ওই সময় উপস্থিত হোটেলের মধ্যে, এবং প্রত্যেকে তার মধ্যে অল্প বয়সী কর্মচারী। ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে একটা কর্মচারীও ওই হোটেল ছেড়ে যায়, বরং তারা তাদের যারা কাস্টমার ছিল, তাদের যারা অতিথি ছিল, হোটেলে যারা থাকতে এসেছিল, তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা সর্বশেষ প্রচেষ্টা করে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে তাদেরকে আলাদা করে বাঁচিয়ে তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা বদ্ধপরিকর ছিল। একটা লোক নিজের প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে যায়নি। ওই তাজ হোটেলটা ওই ঘটনার পর 6 মাস বন্ধ ছিল রেনোভেশনের জন্য। প্রত্যেক এমপ্লয়িকে বাড়িতে বসে মাইনে দিয়েছে, একটা কোনো এমপ্লয়িকে তাড়ায়। কোম্পানির এটাই হচ্ছে ফিলোসফি, আমি আমার কর্মচারীদের ফুল প্রোটেকশন দিয়ে রাখবো। Emergent creativity consists of new revolutionary principle for art and science. আর্ট এবং সায়েন্সের নতুন কিছু যদি আমাকে তৈরি করতে হয়, নতুন কিছু আর্ট অ্যান্ড সায়েন্সের মধ্যে দেখো এখন প্রচুর কাজ হচ্ছে। সায়েন্সের মধ্যে বলতে পারি এখন আমাদের স্টেম সেল কথাটা শুনেছো নিশ্চয়ই। স্টেম সেলের উপর অনেক রিসার্চ হচ্ছে, যেটা কিন্তু আমাদের ক্যান্সার সারাবার একটা পন্থা, ক্যান্সার আর্লি ডিটেক্ট করার একটা রাস্তা স্টেম সেল, সেটা নিয়ে এখন কাজ হচ্ছে সায়েন্সের। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে যা যা নতুন আমাদের ইনোভেশন এবং মানুষের ক্রিয়েটিভিটি দিয়ে যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের সার্বিকভাবে সমাজে এবং মানুষের কল্যাণে লাগছে প্রত্যেকটা কাজ। তো আমি যখন একটা ক্রিয়েটিভ আইডিয়া মাথায় আসবে বা আমি একটা কিছু নতুন চিন্তা করলাম, সেটাকে তো কোথাও একটা লিপিবদ্ধ করতে হবে। আমার মাথায় নতুন একটা কিছু চিন্তা হবে, তোমার মাথায় নতুন একটা কিছু চিন্তা হবে। ধরো তুমি একটা নতুন কিছু গাড়ি ডিজাইন করবে বা তুমি একটা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে চাইছো। যেমন ধরো কিছুদিন আগে অব্দি আমাদের এলইডি বাল্ব সম্বন্ধে আইডিয়া ছিল না, আমরা নর্মাল এই বাল্ব কিনতাম বা টিউবলাইট কিনতাম, যেটা কিনা তোমার অনেক বেশি ইলেকট্রিসিটি নষ্ট করে। 40 ওয়াট 100 ওয়াটের বাল্ব আমরা বাড়িতে ব্যবহার করতাম, 60 ওয়াটের বাল্ব মানে 60 ওয়াট এনার্জি কনজাম্পশন করছে। এখন এলইডি বাল্ব দেখো 8 ওয়াট 10 ওয়াটের অনেক উজ্জ্বল, তাই না? এখন কিন্তু সব জায়গাতে সবার বাড়িতে যেটা এলইডি বাল্ব ব্যবহার করে, তাই তো? তো এই যে নতুন ডিজাইন বা নতুন আমার টেকনোলজি,
আমি যেটা তৈরি করলাম এবং সেটা হচ্ছে সস্তা। একটা এলইডি বাল্বের দাম এখন বেশি না, অনেক কমে গেছে না, তাই তো? সবাই ব্যবহার করতে পারি বা কিনতে পারি, অ্যাফোর্ড করতে পারি। তো এই আইডিয়াটা ফার্স্ট আমি যদি লিপিবদ্ধ করি এবং তারপর সেটার একটা আমি অনুকরণ তৈরি করলাম, একটা প্রোটোটাইপ বানালাম, সেই প্রোটোটাইপ বানিয়ে আমি দেখবো সেটা কাজ করছে কিনা, ঠিক আছে? তো সেই কাজ করাটা, ধরো আমি যে বাল্বটা তৈরি করলাম এলইডি বাল্ব, সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, সেটা ঔজ্জ্বল্য কত, সেটা কত ওয়াটেজ নিচ্ছে, এটা দেখার পর আমাকে টেস্ট করতে হবে, ইভ্যালুয়েট। আমি ইভ্যালুয়েট করলাম, প্রত্যেকটা প্যারামিটার আমি ইভ্যালুয়েট করলাম, তারপরে কিন্তু ওটাকে ইমপ্লিমেন্ট করছি, তারপরে আমি ওটাকে অ্যাকচুয়াল তৈরি, আমি যখন ওটাকে তৈরি করবো তখন ওটা শেষ। একটা এক্সপেরিমেন্টের লাস্ট প্রসেস হচ্ছে ইমপ্লিমেন্ট। আমি সেটাকে যখন ব্যবহারযোগ্য করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস অফ ক্রিয়েটিভিটি। কি কি করি, মানে কি কি স্টেপ আছে, ক্রিয়েটিভিটির কি কি রাস্তা। তো ফার্স্ট হচ্ছে সাকসেসফুল ক্রিয়েশন আর preceded by investigation and information gathering। যে কোনো ক্রিয়েটিভিটি বা ইনোভেশনের প্রথম রাস্তা হচ্ছে বা প্রথম পদক্ষেপ হচ্ছে আমার চোখ কান খোলা রাখতে হবে, আশেপাশে কি হচ্ছে আমাকে দেখতে হবে। তার মানে কি, আমাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে। তুমি দেখবে একটা বাচ্চা, সে কিন্তু প্রথমে কথা বলার আগে সবার মুখের দিকে তাকিয়ে শোনে। তার মানে কি, সে ইনফরমেশন গ্যাদার করতে থাকে। একদম বাচ্চা দেখবে কথা বলতে পারে না, কিন্তু তারা কিন্তু তুমি যখন কথা বলে তোমার মুখের দিকে তাকিয়ে থাকে কন্টিনিউ। তার মানে কি, তার হার্ড ডিস্ক ফাঁকা, সে ডেটা ইনপুট নিচ্ছে। ডেটা ইনপুট নিতে নিতে তারপরে কিন্তু সেটা অ্যাক্টিভেট হলে সেটা যে অ্যাপ্লাই করছে। কম্পিউটার এটা করে, কম্পিউটারে প্রথমে তো আমি হার্ড ডিস্কে যে কোনো, ধরো আমার একটা সফটওয়্যার, আমি সেটাকে আগে তো লোড করি, তারপর তো অ্যাপ্লাই করি। প্রথমে তো থাকে না, প্রথমে তো হার্ড ডিস্ক তোমার ফাঁকা থাকে, প্রথমে তো র্যাম ফাঁকা থাকে, তারপর তো তুমি লোড করার পরে অ্যাপ্লাই করো, তাই না? তো ইনফরমেশন গ্যাদারিং যে কোনো জায়গায়, যে কোনো স্টেজে আমার ক্রিয়েটিভিটি আনতে গেলে আমাকে আগে ইনফরমেশন গ্যাদার করতে হবে। আগে যেমন দেখবে যে গ্রামের দিকে চাষ হতো, খাল কেটে জল নিয়ে এসে খেতে জল দেওয়া হতো। এখন কি করা হয়, শ্যালো পাম্প ব্যবহার, অনেক ইজি, তাই না? আগে দেখবে বলদ দিয়ে নাঙল করা হতো, এখন ট্রাক্টর ব্যবহার করা। আগে তোমার খেতে তোমরা যখন ওই স্প্রে করতো কীটনাশক, একটা মানুষ সে গিয়ে পাম্প দিয়ে দিয়ে স্প্রে করতো চারদিকে, এবং সেটা তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এখন কিন্তু ড্রোন দিয়ে করে। তার মানে কি, আমার চোখ কান খোলা আছে, মানে কি আমি দেখছি, পরিস্থিতিটা দেখছি, আশেপাশের আমার যে সমাজ, আশেপাশে আমার যে প্রকৃতি, তার মধ্যে থেকে কিন্তু আমরা শিখছি, এবং যেটা আমার প্রয়োজনীয়তা তার মধ্যে থেকে কিন্তু আমার প্রয়োজনীয়তাটাকে বুঝে নিতে হবে, কোনটা করলে আমার সুবিধা। এখন দেখবে অনেক জায়গাতে স্ট্রিট লাইটে তোমার সোলার প্যানেল ব্যবহার করা, সন্ধ্যের পরে অটোমেটিকলি জ্বলে যায়। অনেক জায়গায় করে দিয়েছে, অটোমেটিক সোলার প্যানেল দেওয়া আছে স্ট্রিট লাইট গুলোতে, সন্ধ্যা হলেই জ্বলে যায়। অনেকের বাড়িতে দেখবে এখন ছাদে শীতকালের দিকে সোলার ওয়াটার হিটার রেখে গরম জল করার জন্য। আগে কিন্তু আমাদের জল গরম করতে গেলে গিজার বা তোমার ওই জল গরম করার হিটার ব্যবহার করতে, তাতে অনেক বেশি ইলেকট্রিক বিল আসে। তো আমি যদি
সোলার ওয়াটার হিটার ব্যবহার করছি, একটা সিলিন্ডার যেটা ধরো 100 লিটার কি 200 লিটারের সিলিন্ডার পুরো বাড়ির লোক গরম জল ব্যবহার করতে পারবে, ঠিক আছে? Incubation হচ্ছে a creative person allow their subconscious mind to dwell over a tremendous amount of idea and information accumulated during the preparation phase. আমরা যখন এই আইডিয়া গুলোকে নেব, আমরা যখন দেখব যে এই জায়গাতে আমাদের কাজ করা যায়, তখন আমি সেই আইডিয়া গুলোকে অ্যাকুমুলেট করে একটা জায়গাতে লিপিবদ্ধ করে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করি। যেমন ধরো এখন দেখবে অনেক রেলওয়ে স্টেশনে ওয়াটার এটিএম হয়ে গেছে। যেমন আগে স্টেশনে কল থেকে খাবার জল নিতে হতো, সেটা স্বাস্থ্যকর নাও হতে পারে, কিন্তু এখন অধিকাংশ স্টেশনেই দেখবে ওয়াটার এটিএম হয়ে গেছে। তুমি 1 টাকা দিলে তোমাকে জল ভরে দেবে অটোমেটিক, ঠিক আছে? এই নতুন নতুন চিন্তা, নতুন যে চিন্তাগুলো আসছে, নতুন যে মানুষের কল্যাণে যে আইডিয়াগুলো তৈরি হচ্ছে, সেটা তোমাদের মধ্যেও হতে পারে, তোমরাও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, তোমরাও এটাকে কোনো চিন্তাধারাটাকে তোমরা লিপিবদ্ধ করে নতুন কোনো জিনিস তৈরি করে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। Generally, in most cases, ideas incrementally come to a person, the person improves to the solution slowly and steadily. তোমাদের মাথায় যদি কোনো এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা এসে থাকে, সেটাকে ধীরে ধীরে সেটাকে বাস্তবায়িত করা, সেটার নামই হচ্ছে ইনোভেশন। Evaluation হচ্ছে this phase is regarded as the most emotionally trying part when one feels uncertain and insecure and thinks about the reaction of other people. মানে আমি একটা নতুন কিছু তৈরি করলাম এবং আমি নিজের মনে দ্বিধাগ্রস্ত যে অপরে কি ভাববে, আমি সেটা ঠিক করছি না ভুল করছি, মানে আমি একটা পাবলিক ওপিনিয়নের জন্য ওয়েট করে আছি, আমার কাজটা ঠিক হচ্ছে না, আমি যে নতুন একটা প্রোডাক্ট তৈরি করেছি সেটা তার অ্যাকসেপ্টেন্সটা পাবলিকের কাছে কিরকম হতে পারে, এটা হচ্ছে ইভালুয়েশন। কোম্পানিরা কি করে, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হলে দেখবে ফ্রি স্যাম্পল দিয়ে দেয় ব্যবহার করার জন্য। অনেক দোকানে দেখবে তুমি বাজার বা এরকম বড় বড় দোকানে দেখবে ছোট ছোট স্যাম্পল রেখে দিয়েছে, ফ্রি স্যাম্পল। তোমার ব্যবহার করে ধরো একটা নতুন কফি লঞ্চ করেছে মার্কেটে, ছোট্ট একটা পাউচ দিয়ে দিল, নতুন মাথার তেল লঞ্চ করছে, শ্যাম্পু লঞ্চ করছে, দেখবে ছোট ছোট পাউচ দিয়ে দেয় ফ্রি, ব্যবহার করে দেখো, ভালো লাগলে আবার তুমি কিনতে অর্ডার দেবে। পাবলিক ওপিনিয়ন কি সেটা ওরা জানতে পারে, তুমি ব্যবহার করে ভালো লেগেছে কিনা। ইউটিউবে বলে না ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ওটা কি পাবলিক ওপিনিয়ন। তুমি আবার ওই গানটা শুনবে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, তুমি ওই ফ্রি স্যাম্পলটা ব্যবহার করে যদি তোমার ভালো লাগে আবার যাবে, সেটাই হচ্ছে ইভালুয়েশন। কোম্পানিরা এইভাবে ইভালুয়েট করে। তুমি ভালো বললে তবে তুমি আরো 5টা লোক তোমাকে জিনিস পাবে এটা ব্যবহার করে দিলেই ভালো, তো ওই 5টা লোক আবার যাবে কোম্পানিতে। এটাই হচ্ছে ইভালুয়েশন, এটা যে কোনো কোম্পানি করে থাকে এবং তোমরা এই প্রসেসের মধ্যেই আছো, নতুন কিছু। কিন্তু ব্যারিয়ার্স অফ ক্রিয়েটিভিটি কি, বাধা কি কি? আমরা দৈনন্দিন যে কাজ করতে অভ্যস্ত তার বাইরে আমরা ভাবতে অভ্যস্ত নই। সাধারণ মানুষের এটাই চিন্তা, আমি যে জায়গাতে আছি আমি খুব ভালো আছি, তার বাইরে আমি চিন্তা করতে পারি, আউট অফ দ্য বক্স আমি কিছু চিন্তা করতে পারি, কারণ আমরা ধরে নিয়েছি এটাই স্ট্যান্ডার্ড।
আমি যে পেনটা ব্যবহার করছি এটাই সবচেয়ে ভালো পেন, এর বাইরেও যে একটা অন্যরকম পেন হতে পারে এটাই আমার মাথার মধ্যে সবচেয়ে বড় ব্লকেজ। আমি যে ফোনটা ব্যবহার করছি সেটাই সবচেয়ে ভালো ফোন, এর পরে যে অন্য কিছু হতে পারে। এখন তো বলছে 5 বছর পর এই ফোনগুলো থাকবে না, এই ফোনগুলো এখন আর থাকবে না, এখন হোলোগ্রামের ফোন হবে, তোমার হাতে ব্যান্ডের মতন থাকবে, তুমি সেখান থেকে তুমি দেখতে পাবে। এই ফিজিক্যাল ফোন চলে যাবে 5 বছর, এটাও থাকবে, সেটাও আসছে না। ল্যাক অফ ইনিশিয়েটিভ, মানে আমি কাউকে অনুপ্রেরণার দ্বারা তাকে উদ্বুদ্ধ করছি যে তুমি নতুন কিছু করো, খুব কম লোকে বলো। যে কোনো অর্গানাইজেশনে দেখবে নতুন কিছু করার জন্য এনকারেজ করার লোকের সংখ্যাটা কম। সবাই বলে গড্ডালিকা প্রভাব তোমরা এগিয়ে যাও, যেটা চলছে এটাই ঠিক আছে, এই সিস্টেমটাই ঠিক আছে অধিকাংশ অর্গানাইজেশনে। তুমি যে অন্য কিছু করতে চাও বা অন্য কিছু করতে পারো এইটা বলার মতনও কেউ থাকে অধিকাংশ জায়গায়। কিন্তু যারা অন্যরকম ভাবে বা যারা অন্যরকম করার জন্য এগিয়ে যায় তারাই সাকসেসফুল। ঠিক আছে, আজকে যদি জামশেদজি টাটাকে স্বামী বিবেকানন্দ না বলতেন তুমি লোহার ব্যবসা করো, তাহলে টাটা কিন্তু আজকে দিনে থাকতে। শিকাগো ধর্মসভা যাওয়ার সময় স্বামীজি জামশেদজি টাটার সঙ্গে দেখা হয় জাহাজে, ওনার সঙ্গে দেখা হওয়ার পর বলেন যে আপনি দেশে ফিরে গিয়ে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির একটা ব্যবসা শুরু করুন। তারপর থেকে টাটার জন্ম। উনি যদি ওনাকে প্রেরণা না দিতেন, উদ্বুদ্ধ না করতেন, তাহলে কিন্তু টাটা দিন আজকে এই জায়গায় দেখছো। Restrictions of interaction, free and open environment provides members an opportunity to interact with members of their own and other group. আমরা যে আড্ডা মারি সেটাকে এখন মডার্ন ম্যানেজমেন্ট বলছে গ্রুপ ডিসকাশন। এবং আড্ডা মারার সঙ্গে সঙ্গে আমরা এমনিতেও অনেক কিছু উল্টোপাল্টা কথার আলোচনা করি, এটা বাস্তবের সঙ্গে হয়তো অনেক সময় মিল নেই। মডার্ন ম্যানেজমেন্ট সেটাকে বলছে ব্রেইনস্টর্মিং। তার মানে তুমি এই দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি থাকো তাহলে জানবে একের সঙ্গে অপরের যে কথোপকথন হচ্ছে এবং বিভিন্ন ডাইমেনশনে কথাবার্তা যে হচ্ছে সেখান থেকে নতুন একটা কিছু উঠে আসতে পারে, একটা কিছু আইডিয়া উঠে আসতে পারে যদি সেই আলোচনাটা গঠনমূলক হয়। যদি আমরা 4 জন বন্ধু মিলে গঠনমূলক কিছু আলোচনা করি এবং আলোচনাটার মধ্যে বিভিন্ন চিন্তাধারা সেখানে একত্রিত যদি হয়ে থাকে সেখান থেকে একটা কিছু গঠনমূলক উঠে আসে। সেই জন্য মডার্ন ম্যানেজমেন্ট বলছে গ্রুপ ডিসকাশন আর ব্রেইনস্টর্মিং। এই ব্রেইনস্টর্মিং থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি উৎপত্তি যে কোনো জায়গায়। আমরা অ্যাকচুয়ালি সবসময় একটা মনের মধ্যে দ্বিধা থাকে, যদি ভুল হয়, যদি আমার কাজটা ঠিক না হয়, মানে একটা পরাজয়ের গ্লানি গ্রাস করতে পারে। Fear of going wrong. ঠিক আছে, তো ফিয়ার অফ গোয়িং রং মানে আমি একটা অঙ্ক করতে করতে প্রথমবারই ঠিক নাও করতে পারি, আমি 10 বার সেটাকে ভুল করতে পারি।
করা যাবে না। তুমি অ্যাকচুয়ালি 10 বার যে প্রচেষ্টা করেছো 10 ভাবে অঙ্কটাকে করা যাবে না। আমরা যখন ধরো যারা কম্পিউটার আছো ডিপার্টমেন্টে কার থেকে আছে কম্পিউটার ডিপার্টমেন্টে কম্পিউটার কে আছে তোমরা যে কম্পিউটার প্রোগ্রামিং করো রান করার আগে ডিবাগিং করো। একবারে রান তো হয় না, করতে করতে হয়, তাই না? তার মানে কি আমরা প্রথমবারই প্রোগ্রামটাকে রান করাবার চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই। কিন্তু বারবার আমরা যখন রেকটিফাই করি, কোথাও হয়তো সিনট্যাক্স এরর আসছে, কোথাও হয়তো অন্য কোনো ক্লাস এরর আসছে, কিন্তু শেষবারের পরে যখন হয় তার মানে আমরা জানতে পারি যে কি কি ভুল করলে প্রোগ্রামটা রান করবে না। তুমি যদি প্রথমেই ছেড়ে দিতে যে হচ্ছে না, তাহলে তো কোনোদিনই তোমার প্রোগ্রামটা রান করবে না। তুমি বিভিন্ন ভাবে ট্রাই করে করে প্রোগ্রামটাকে যখন রান করাচ্ছো, তাহলে তুমি এলিমিনেট করছো, কতভাবে করা যেতে পারে না। সব জায়গাতে এটা সম্ভব। Whenever creative work is to be undertaken, the possibility of success or failure is always there. যে কোনো এটা একটা বাস্তব কথা, যে কোনো কাজে সাকসেস থাকবে ফেলিওর থাকবে। তুমি ফুটবল খেলতে নেমে জিততেও পারো হারতেও পারো। তোমার যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে, তোমার যদি প্লেয়াররা ঠিক থাকে, তুমি গোল করবে জিততে, এটাই তো। সেখানে তো হার জিত থাকবে, যে কোনো খেলাতে তো হার জিত থাকবে, একটা পক্ষ জিতবে একটা পক্ষ হারবে, এটাই তো নিয়ম। কিন্তু আমরা যখন নিজেদের জীবনে জিনিসটাকে মেনে নিই, আমরা হেরে যাবো বলে অনেক সময় আমরা চেষ্টাই করি, কিন্তু খেলতে যখন নেবো তুমি জেতার মেন্টালিটি নিই না, তখন কিন্তু ভুলে যাবে হারলে আবার নিতে হবে, জানো যে আমাকে জিততে যাবো, সেই জন্য তুমি খেলতে না। ল্যাক অফ রেকগনিশন, হেরে গেলে সব শেষ, এটাই তো ভাবি। তা তো নয়, তা তো নয়, হেরে গেলে তো সব নয়, সব শেষ নয়। Hard work put in a creative people must be compensated with adequate financial and non-financial award. যে চেষ্টা করছে তাকে সবসময় আর্থিক এবং সামাজিকভাবে সাহায্য করা উচিত, তবে সে মোটিভেট হবে। ওকে, কারণ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দরকার। তুমি যখন নতুন কিছু তৈরি করতে যাও, তোমার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার, তাহলে তুমি জিনিসগুলো চিনবে, তাই না? তুমি যখন কিছু ডেভেলপ করছো তার জন্য কিছু খরচা হবে, সে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দরকার। রিসোর্স কনস্ট্রেন্ট, ক্রিয়েটিভিটি ডিমান্ড সাফিসিয়েন্ট অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স। তুমি নতুন একটা কিছু করতে গেলে তোমার ল্যাব দরকার হবে, কিছু ইকুইপমেন্টের দরকার হবে, কিছু যন্ত্রাংশ দরকার হবে, কিছু কম্পোনেন্টের দরকার হবে, তো রিসোর্সটা দরকার। রিসোর্স ছাড়া ক্রিয়েটিভিটি হবে না। Absence of adequate resources may dampen the spirit of creativity. আবার কিছুই নিয়ে আমি করবো না, যাদের গল্প করার ইচ্ছে হচ্ছে বাইরে চলে যাওয়া, আমার লাগবে না। আমার যদি কোনো রকম সাহায্য না থাকে কিছু করতেই পারবো না। আমার ডিমোটিভেটেড, আমি ডিমোটিভেটেড হয়ে যাবো। আমার ইচ্ছা আছে, চেষ্টা আছে, কিন্তু যেহেতু আমার কাছে কোনো সাহায্য নেই, আমার কাছে কোনো রিসোর্স নেই, আমি চেষ্টাকে করতে পারছি না। সোর্সেস অফ নিউ আইডিয়া, আমি আইডিয়াটা পাবো থেকে বেসিক রিসার্চ, সেটা আমাদের পাঠ্যপুস্তক থেকে হতে পারে। এখনকার দিনে তো গুগল মাতা সব জায়গায় বিরাজমান, গুগল থেকেও আমি জানতে পারি। বা পারিপার্শ্বিক যেখানে আমরা থাকি সেখান থেকে আমরা আইডিয়াটা নিতে পারি। তারপরে যদি আমরা কোনো জায়গাতে, ধরো তোমরা ইন্ডাস্ট্রিতে ভিজিটে গেলে, সেখান থেকে দেখে সেখানকার কোনো প্রবলেম যদি তুমি সলভ করতে পারো, দ্যাট ইজ অলসো ক্রিয়েটিভ। তোমরা তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাও, তোমাদের কাছে না ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে তো? হ্যাঁ, ভোকেশনাল ট্রেনিং। এটা ভোকেশনাল ট্রেনিং এ যাও, ওটা কিন্তু সবচেয়ে ভালো জায়গা তোমাদের।
ভোকেশনাল ট্রেনিং যখন ইন্ডাস্ট্রিতে যাবে দেখবে ওদের অনেক অসুবিধা, কোম্পানিতে অনেক রকম ওদের ওখানে বাধা, তা সত্ত্বেও কিন্তু ওরা জিনিসটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনেক প্রবলেম, সেই প্রবলেমে যদি তোমরা কোনো সলিউশন দিতে পারো, দ্যাট ইজ অলসো ক্রিয়েটিভ। ওরা কোম্পানিতে চায় যে আমাদের মতন যারা টেকনিক্যাল ইনস্টিটিউট আছে এখান থেকে কোনো সলিউশন যদি আমরা তাদের প্রোভাইড করতে পারি তাদের কাজে, সেটা তাদের কাছে অনেক বেশি মূল্যবান। কারণ ইন্ডাস্ট্রিতে লোকের কাছে সময় নেই, তাদের কাছে রিসার্চ করার জন্য কোনো সময় নেই। তো তারা সবসময় চায় বাইরে থেকে কেউ এসে যদি তাদের যে প্রবলেম, সেই প্রবলেমটা যদি কেউ সলিউশন দিতে পারে। অনেক কোম্পানি আছে যেখানে তোমরা যেতে পারো, এক্সাইড আছে, টাটা আছে, এইচপিএল আছে, বিভিন্ন কোম্পানি আছে, আদানি আছে। যখন তোমরা কোনো ভোকেশনাল ট্রেনিং এ যাবে, ওখানে গিয়ে যদি তোমরা দেখো কোনো রকম প্রবলেম যেটা তোমাদের চোখে পড়লো, তার যদি তোমরা সলিউশন প্রোভাইড করতে পারো, এটা কিন্তু তোমাদের কাছে যেমন শিক্ষার জায়গা। কারণ ওই প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে তো মাথা খাটাতে হবে, প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে তো কিছু জিনিস করতে হবে, পড়াশোনা করতে হবে। তাতে যেমন তোমার নিজস্ব একটা জ্ঞান বৃদ্ধি হবে, তার সাথে সাথে ওই সলিউশনটা পেয়ে কোম্পানির লাভ হবে, তার ফাইন্যান্সিয়াল গেইন হবে। ঠিক আছে, এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কত রকমের ক্রিয়েটিভিটি হতে পারে। Hey, keep silence. Good morning. আমি প্রফেসর গৌতম কুমার ঘোষ, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেকানিক্যাল অ্যান্ড ইনস্টিটিউট টেকনোলজি। তো আজকে আমরা একটা টপিক যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। ক্রিয়েটিভিটি কি আর ইনোভেশনটাই কি? তোমরা হয়তো ছোটবেলায়, এখনো ছোটই আছে তাই তো, ছোটবেলায় আমরা কাগজের প্লেন নিয়েছি, কাগজের নৌকো বানিয়ে ভাসিয়েছি, এগুলো কিন্তু ছোট ছোট ক্রিয়েটিভিটি। প্লেনটা ওড়াতে গেলে এখন আমরা ম্যাথমেটিক্যালি বুঝি যে একটা পয়েন্ট ফোর্স কাজ করে, একটা ড্র্যাগ, একটা লিফট থাকে, নইলে আসে না। কাগজের নৌকো যখন বানাই তার একটা বয়েন্সি আমরা এখন ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করি, একটা বয়েন্সি থাকে, তার জন্য একটা ভাসে, জলের উপর ভাসে, তাই তো। অনেক সময় ছোটবেলায় ছোট ছোট পাথর কিছু দিয়ে জলে ছুটতাম, কতটা দূরে যেত, এমন একটা পার্টিকুলার ফোর্স দিয়ে যখন পাথরটাকে ছুটতাম জলের লেয়ারটাকে টাচ করে করে যেত, তাই তো। এখন ওগুলোকে ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করে বার করতে পারি। দেখো ক্রিয়েটিভিটি কিন্তু প্রথম থেকেই আছে সবার মধ্যে। মানুষের মধ্যে একমাত্র মানুষই কিন্তু ক্রিয়েটিভ। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, অনেকদিন আগে আমরা ফোন ব্যবহার করতাম, সেটা একটা দূরে একটা কোথাও বাড়ির ফোনে রাখা থাকতো, তোমরা ব্যবহার করেছি না জানি না। বড় ফোন থাকতো, যাতে একটা রিসিভার থাকতো, দেখেছো হয়তো বা ছবিতে দেখতে পারো, অনেকে নাও ব্যবহার করতে পারো। কারণ এখন মডার্ন যুগে ওটা নেই, বিলুপ্ত হয়ে গেছে। এখন মোবাইল ফোনের যুগ, যেটা একটা ছোট ল্যাপটপ বা কম্পিউটারের সমান, তাই তো। প্রয়োজনের সাথে সাথে কিন্তু মানুষের চাহিদার সাথে সাথে এই প্রযুক্তিকে আমরা ব্যবহার করে যে নিত্য নতুন ইনোভেশন, নতুন জিনিস আমরা তৈরি করছি। আগে ব্যাংকে লাইন দিয়ে দাঁড়াতে হতো টাকা তোলার জন্য। লাস্ট কবে ব্যাংকে গেছে বলতে পারো? যাওয়াই ভালো। কারণ আজকে আমি এখন ইউপিআই দিয়ে ব্যবহার করি। কয়েকদিন আগে অবধি আমরা এটিএম এ যেতাম টাকা তুলতে।
এখন যে কোনো জায়গাতে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছে, মানে ক্যাশ ট্রানজাকশনের দরকার পড়ছে না, লিকুইড মানির আর কোনো দরকার নেই। এইগুলো তো ইনোভেশন। করোনার সময় মনে আছে অনলাইনের ক্লাস, তাই না? অনলাইনে যে ক্লাস নেওয়া যেতে পারে 20 সালের আগে অব্দি আমরা কিন্তু জানতাম না, ভাবতেও পারিনি ক্লাস হবে না অনলাইনে কি করে। তারপরে গুগল মিটের মাধ্যমে জানি যেটা করা যায়, সেটা ফোনেও করা যায়, ল্যাপটপেও করা যায়, কম্পিউটারেও করা যায়। তার মানে যখনই আমাদের কিছু প্রয়োজনীয়তা আসে, মানুষ তার বুদ্ধি দিয়ে নতুন কিছু তৈরি করে, আবিষ্কার করে, ইনোভেট করে। মানুষই একমাত্র প্রাণী যে তার মধ্যে ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন দুটোই আছে, তাই না? কম্পিউটার কিন্তু এটা করতে পারে, কম্পিউটার সবকিছু করতে পারে, এইগুলো জিনিস তো করতেই পারে, এটা মানুষ ছাড়া সম্ভব না। ক্রিয়েটিভিটিটা কি? ক্রিয়েটিভিটি বলছে idea product that changes the existing domain or transformation an existing domain into a new one. বর্তমানে যে ব্যবস্থা আছে তার থেকে আমরা সেটাকে পরিবর্তন করছি। আগে ছোটবেলায় মনে আছে আমাদের হিরো সাইকেল ছিল বড় বড়, এখন অনেক ফাইবারের সাইকেল বেরিয়ে গেছে, কার্বন ফাইবারের সাইকেল অনেক হালকা, অনেক গিয়ার দেওয়া, তাই না? আগে আমাদের দম দেওয়া ঘড়ি ছিল এই সেন্টি, এখন স্মার্ট ওয়াচ বেরিয়ে গেছে, তুমি কত স্টেপ হাঁটছো, তোমার হার্টবিট কত সেটাও কিন্তু ঘড়িতে দেখাচ্ছে।